ওই সময়টার মধ্যে আর এই সময়টার মধ্যে আসলে পার্থক্যটা কি, যখন আপনি অনেক লাইমলাইটে ছিলেন আর এখন আসলে একদমই ফোকাসের বাইরে? এটাই বাস্তবতা, দুধের মাছির অভাব ছিল না। এখন আসলে মনে করেন রাস্তায় বেরোলে কোনো রিক্সাওয়ালাও যদি চিনে, ওই ভালোবাসার জায়গাতে মানুষ একটা হাইপ উঠাইছিল যে ভাই আপনার মুনিমকে জাতীয় দলে চাই। আলটিমেটলি মানে আপনার লাকটাও খারাপ যে আপনারা ডেলিভার করতে পারেন, এটা আপনি স্বীকারও করেন সব জায়গায়। আমার যে ট্যালেন্ট ছিল, আমার ডিজে ব্যাভো আমার প্রশংসা করছে যে ম্যান তোমার যে ক্যালিবার আছে, আমি যা দেখলাম তোমার আরো অনেক কিছু ডেলিভার করা আছে, বাট তুমি তোমার মিস ইউজ করতেছো তোমার ট্যালেন্টের। মানে এমন কি কোনো সিগন্যাল আপনি মানে পেয়েছেন যে ভালো প্র্যাকটিস করেন, পরিশ্রম করেন, তাহলে আপনি অন্তত ম্যাচ খেলার সুযোগ পাবেন কোথাও? না ভাই, ধরেন মরুভূমির মাঝখানে হাঁটতেছি, হ্যাঁ কোন দিকে যাব আমার কাছে কম্পাসও নাই, যেদিকে যাব একটা না একটা রাস্তা বের হবে, ওইভাবেই আগাইতেছি উপরের উপরে ভরসা করে। এই বিডি কুইক টাইম চিটচ্যাটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডে আমাদের সাথে আছেন মুনিম শাহরিয়ার এবং তার বর্তমান ক্রিকেট ক্যারিয়ার, তিনি এখন কোথায় আছেন, কি করছেন, কেন ঘরোয়া লিগে ঠিকঠাক খেলছে না নিয়মিত আমরা দেখছি, এই সব কিছু নিয়ে আসলে তার সাথে কথা বলবো। মুনিম ভাই, বিডি কুইক টাইমে স্বাগত জানাচ্ছি। সবার আগে জিজ্ঞেস করি আসলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অ্যাজ ইউজুয়াল ভালো। অ্যাজ ইউজুয়াল ভালো। আসলে লাস্ট এনসিএল চললো, এনসিএল গেল, সব কিছু নিয়ে আপনার সাথে কথা বলবো। তার আগে আসলে বলতে চাই আসলে আপনি এখন কোথায় আছেন আর মানে প্র্যাকটিস বা খেলাধুলা কি পর্যায়ে আছে? মানে মানুষজন তো অনেকদিন ধরে আপনাকে দেখে না। না, কিছু জিনিস আছে নীরবে নিবৃত্তে থাকতে হয়, মাঝে মাঝে কিছু সময় থাকে। তো আমি প্র্যাকটিস করতেছি বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কে। তো ওখানে আমাদের যে কোচেস আছেন ওদের সাথে কাজগুলো করতেছি। তো মানে খেলাধুলা না থাকলেই যে আমি খেলাধুলা থেকে কুইট করব সেই মানসিকতা আমার নাই। তো সেভাবেই আমি আগাচ্ছি, যাতে সুযোগ যদি আসে তাহলে হয়তো বা ভালো কিছু যাতে করতে পারি। সুযোগের ব্যাপারটা বলছিলেন, আপনার কি মনে হয় যে মানে গত এনসিএল টি-20 যে গেল, অনেকগুলো টিম খেললো, সেই এনসিএল টি-20তে আপনার সুযোগ পাওয়া উচিত ছিল? অবশ্যই। আমি যেহেতু টি-20 ফরম্যাট আমি পছন্দ করি এবং টি-20তে আমার স্ট্রাইক রেট বলেন, অ্যাভারেজ বলেন এতটা খারাপ না, তো আমি এটা এক্সপেক্ট করতেই পারি যে টি-20তে আমি খেলবো। বাট আনফর্চুনেটলি আমার যেহেতু ডিভিশন নাই, এখানে অনেক প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, তো আমি ছিলাম না আর কি। তো সেটা নিয়ে আমি আগেও কথা বলছি এই ব্যাপারে। তো এই নতুন করে বলার কিছু নাই। মানে ডিভিশনের বাইরেও তো অনেক ক্রিকেট অনেক দলে খেলছে। আসলে আমি ঢাকা মেট্রোর কথা চিন্তা করি বা অন্যান্য টিমের কথা চিন্তা করি, তো আপনার কি মনে হয় যে এমন কিছু আছে যেই জন্য আসলে আপনি সুযোগ পাচ্ছেন না? মানে আপনি 30 জনের দলেও নাই, আপনি এর আগেও একটা মানে ইন্টারভিউতে মনে বলেছেন যে এটা আসলে এক্সপেক্টেড না। না, এটা তো আমি বললাম, এটা আসলে আমার জন্য দুঃখজনক। তবে যাই হোক, এখন যেহেতু আমি হয়তো বা ওইরকম পারফরমেন্স ডেলিভার করতে পারি নাই, আমার নিজের লেগটাই আসলে বেশি বোঝা উচিত, বেশি ওইটাতেই ফোকাস করা উচিত। কারণ মানুষের উপর তো আমার কন্ট্রোল নাই, আমার নিজের উপর আমার নিজের কন্ট্রোল আছে। তা আমি নিশ্চয়ই যদি 5টা 7টা 10টা সেঞ্চুরি মারতাম বা যে গেমগুলো ছিল আমার অ্যাভারেজ যদি আপনার 50-60 থাকতো, তাহলে তো আর কেউ কিছু সে থাকতো না কারো। তো ওই জিনিসটা তো আমার নিজের মধ্যেই ল্যাকিংস আছে, এটা তো আমি মেনেই নেই, লিমিটেশন আছে। বাট এরপরেও অ্যাজ এ হিউম্যান বিং খারাপ লাগে যে আমার চেয়েও যারা কম বিলো অ্যাভারেজ বা ওরকম ক্যাপাবল না, তারা যখন খেলে তখন স্বাভাবিকভাবে এটা আপনি সবাই যাকেই কোয়েশ্চেন করবেন তাদের মনের মধ্যেও এই কোয়েশ্চেনগুলো, এই আনসারগুলো খেলবে। তো খারাপ লাগাটা কাজ করাটা অস্বাভাবিক। কিন্তু মুনিম ভাই, আপনার কি মনে হয় যে মানে শুধুমাত্র পারফরমেন্স না, আপনার কমিউনিকেশন গ্যাপও ছিল? হ্যাঁ, আমি আসলে ছোট থেকেই এই জিনিসটা আসলে আমাকে সবাই বলে যে তোর মধ্যে সবকিছু ঠিক আছে, বাট তোর কমিউনিকেশন অনেক গ্যাপ। আমি ঠিকমতো কমিউনিকেট করতে পারি না, এটা আমার ভাই বোন একটা নেচার। যেমন ধরেন যে একদম লাস্ট মোমেন্টে যা যদি যেমন আমি এনসিএল আমাকে নেয় নাই, তখন আমি যা আর কি অ্যাপ্রোচ করছি যে ভাই আমি কি নাই বা আছি কি, আমি তো বুঝতেছি না। তো এই জিনিসটা যদি আগে থেকেই আমি জিনিসটা কমিউনিকেট করতাম, হয়তো বা ওনাদের জন্য ইজি হতো, কারণ হয়তো বা ওনাদের রাডারে বা চিন্তাতে আমি ছিলাম না সিলেক্টেড, এইটাই আর কি, আর বেশি কিছু না। তো মানে এটা আসলে কতটা কঠিন? আপনি লাস্ট বিপিএল এ লাস্ট এনসিএল তো খেলেন নাই, লাস্ট বিপিএল এ খেলেছিলেন, তারপরে ডিপিএলও খেললেন, একটা মনে হয় 80+ রানের ইনিংস ছিল। তারপরে যখন ম্যাচ খেলতে পারতেছেন না, একটার পর একটা লিগ চলে যাচ্ছে, তখন আসলে এটা কতটা ডিফিকাল্ট একটা প্লেয়ারের জন্য সার্ভাইভ করা? ঢাকা প্রিমিয়ার লিগে আমি এবার গাজীতে খেলছি,
গাজী গ্রুপ ক্রিকেটার্সে 2017 সালে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম এই টিম। নাসির ভাইয়ের তখন খেলছিল, নাসির ভাইয়ের অ্যাভারেজ মনে হয় 500+ ছিল আমি যতটুকু জানি। 6 ম্যাচে উনি একটাতে আউট হয়েছিল, বাকিগুলোতে উনি নট আউট ছিলেন। তো আমার এটা আবার গাজী গ্রুপে খেলা। গাজী গ্রুপের এনভায়রনমেন্ট খুব ভালো ছিল, যে কারণে আসলে আমি অন্য টিমে ম্যাচ খেললেও যেটা ফিল করতাম গাজী গ্রুপে ওটা ফিল করিনি। উজ্জ্বল ভাই ছিল অসাধারণ, এরপরে আমাদের সুমন ভাই ছিল, তো বাড়তি কোনো কথা হইতো না। তো ওই জায়গায় আসলে আমি কিছুটা খারাপ লাগছে যে আমি খেলতে পারতেছি না। আমার আগে আরও অনেকেই সুযোগ পাইছে, এটা আসলে ওনারা দিচ্ছেন। তবে আমাকেও আমার সুযোগটা ওনারা দিচ্ছে, তো ওইটা নিয়ে আমার আসলে কিছু বলার নেই। আমি যখন সুযোগ পাইছি আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি। তো 30-35 একটা 80 রানের ইনিংস ছিল, 4-5টা ম্যাচই তো খেলছি, তো এই আর কি। তো এটাতে আমার এতটা আসলে খারাপ লাগা কাজ করে নাই কখনো। মুনিম ভাই, আপনি কি মানে আন্ডার 19 2018 ব্যাচ? না, 16 ব্যাচ। অর্থাৎ মানে সাইফ হাসানদের আগের ব্যাচটাই মনে হয় ছিল। সাইফ হাসান আমাদের সাথেও ছিল। সাইফ হাসান, আমি শান্ত, মিরাজদের ব্যাচ। সাইফ হাসানরা মেইনলি 2018 সালে খেলছে, বাট এমনি সাইফ হাসান 2016 সালেও ছিল আর কি। যখন মানে দেখেন মুনিম ভাই যে আপনার সতীর্থরা বা আপনার সাথে যারা খেলছে তারা ভালো করতেছে, আপনিও একটা সুযোগ পেয়েছিলেন, 5টা মানে ম্যাচ খেলেছেন T20, সো ওইখান থেকে আসলে ওইটা ডেলিভার করতে না পাওয়া বা এনাফ সুযোগ না পাওয়া, যেটাই বলি আসলে, তখন খারাপ লাগে কিনা? না, আমার আসলে অন্য কেউ ভালো করলে কখনোই খারাপ লাগে না। কারণ হচ্ছে যে আমি জানি যে সবাই ভালো করুক, আমি এটা মনে প্রাণে চাই। আর আমি যখন সুযোগ পাবো তখন যেন আমি ভালো করি, আল্লাহর কাছে আমি এটাই সবসময় চাই। আমি কারো খারাপ কোনোদিনও চাই নাই। কেউ বলতে পারবে না যে কারোর জন্য কোনো হার্মফুল কিছু আমার পক্ষ থেকে বের হয়েছে কারোর জন্য। মুনিম ভাই, অনেক সময় এরকম হয় যে আপনি অনেক কিছু ডিজার্ভ করেন না, বা অনেক কিছু ডিজার্ভ করেন সেটা আপনি পাইতেছেন না, বা এখন তো আপনি আমার কাছে মনে হয় যে আপনারা বললে মনে হবে না আপনি এটা চান না যে আপনি ন্যাশনাল টিমে খেলেন, এটা তো আপনি চান না। আপাতত তো চাচ্ছি না। আপাতত আমার টার্গেট হচ্ছে যে আমি কিভাবে বিপিএল যদি খেলি কিভাবে ভালো করব, কিভাবে ঢাকা প্রিমিয়ার লিগ ভালো করব, এই তো। এনসিএল এ যদি সিলেক্টররা ভাবে, যদি ওনাদের মনে দয়া হয়, ওনারা যদি ভাবে, তাহলে আমি যদি সুযোগ পাই, আমি যদি সেটা ডেলিভার করতে পারি, এগুলো নিয়ে আর কি চিন্তা ভাবনা করতেছি। ন্যাশনাল টিমের তো আপাতত চিন্তা নেই। আমি এখানে যখন ভালো পারফর্ম করবো তখনই আমার চিন্তা হবে যে আমি ন্যাশনাল টিমে কেমনে কি করব, বা ঢুকলে কি করব না করব। মানে আপনাকে যখন বলা হয়েছে যে বিভিন্ন জায়গা থেকে যে আপনার কমিউনিকেশন একটু গ্যাপ আছে, বা একটু কমিউনিকেট করতে সবার সাথে, কিন্তু পরবর্তীতেও আপনার কথা অনুযায়ী সেটা হয় নাই, মানে আপনি কি চেষ্টা করেন নাই যে কার সাথে কথা বলার? অনেক সময় এরকম আপনি পারফর্ম করতেছেন, কোচ বা সিলেক্টরের নজরে আপনি আসতেছেন না। না দেখেন, আমার কাছে লাগছে যে যেটা আমার শিওর, মোটামুটি যেটা আমি বুঝতেছি যে না, এখানে আমি তো থাকবই, আমার জাস্ট আমি ক্রিকেট নিয়ে চিন্তা করি, আমার এখানে পারফরমেন্স কেমন করবো সেই চিন্তাটা করি। তো আলটিমেটলি যে ন্যাশনাল টিম থেকে বের হয়ে আমি তো কোনো T20 টুর্নামেন্ট পাইনি, মানে বিপিএল ছাড়া। বিপিএল তো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, ঘরোয়া টুর্নামেন্ট গত বছর হয়েছে, এই বছর হইলো। আনফর্চুনেটলি আর কি, হয়তো বা আল্লাহ ভালোর জন্যই করে, জানি না, আমি একটা ম্যাচেও সুযোগ পাইনি, গতবারও সুযোগ পাইনি, এবারও পাইনি। তো এটা তো আমার এক্সপেক্টেড ছিল যে না, অ্যাটলিস্ট 2-3টা ম্যাচ আমি খেলবো। সেভাবে আমি যদি ডেলিভার করতে না পারি, দেন আমার তো কোনো সে নাই যে আমি ডেলিভার করতে পারি নাই মাঠের মধ্যে। বাট এটা নিয়ে আর কি, এর বেশি কিছু চিন্তা আমি করিনি কখনো। সাইফ হাসানের কথা বলছিলেন যে আপনারা একই সাথে খেলেছেন। সাইফকে মানুষ যে কারণে পছন্দ করে, যে বড় বড় ছক্কা মারতে পারে বা দ্রুত রান করতে পারে, আপনাকেও একই কারণে মানুষ পছন্দ করতো। আমি যদি একটা প্রশ্ন করি, এটা আসলে আপনার জায়গা থেকে একটু দূরে, যে আপনারা তো একসাথে খেলেছেন, প্র্যাকটিসও করেছেন, আসলে সাইফের মধ্যে এক্সট্রা কি আছে আসলে? সাইফ অনেক পরিশ্রমী এবং ক্রিকেট নিয়ে অনেক বেশি ডিপলি চিন্তা করে, এবং সে এইজ লেভেলে ক্যাপ্টেন্সি করছে, সেই জামালে রেগুলার খেলছে, এনসিএল এ শুরু থেকেই সুযোগ পাইছে। আমি বলবো যে সে পরিশ্রমী প্লাস হি ইজ লাকি গাই, এবং সে পরিশ্রম দিয়ে তার পারফরমেন্স দিয়ে এই জায়গায় আসছে। তো আমার মধ্যে, হ্যাঁ, আমিও পরিশ্রম করতেছি, বাট কিছু না কিছু ল্যাক তো অবশ্যই আছে,
যে কারণে পিছিয়ে আছি। তো সেই ল্যাকটা আসলে কি এটা আমি ফাইন্ড আউট অলরেডি করছি, সেটা নিয়েই কাজ করতেছি। মুনিম ভাই, আপনি যখন ন্যাশনাল টিমে সুযোগ পান, মানে সুযোগ পাওয়ার পর তো প্রচুর একটা হাইপের মধ্যেই ছিলেন, অনেক হাইপ ছিল আপনার নিয়ে। আমি চাই নাই চাই না, কিন্তু আপনার হয়ে গেছে তো আলটিমেটলি, যে হাইপটা হয়েছে, যে আলটিমেটলি সবাই আপনার কথা বলতেছিল, আপনি গেলের সাথে ওপেনিং করতেন, মানে মানুষজন বিভিন্ন রকম কথাবার্তা বলছে। ওই সিজনে ভালো খেলছেন আপনি, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগেও ভালো, ঢাকা প্রিমিয়ার লিগও ভালো খেলছেন, আমনিতে খেলতেন তখন। আমনিতে তখন ওটা আমার কাছে বেশি টার্নিং মোমেন্ট ছিল। হ্যাঁ, বাট আপনি ফোকাসে আসছেন হচ্ছে ওই ন্যাশনাল টিমে খেলা, সবকিছু বিপিএল কেন্দ্রিক। আসলে আমনিতে খেলতেন তখন, আমনিতে ভালো খেললেন, পরে বিপিএল খেললেন, বিপিএলও ভালো খেললেন। বিপিএল আপনি ক্যাপ্টেন ছিল কে, সাকিব আল হাসান? সাকিব ভাই। আচ্ছা, এরপরে কি সাকিব আল হাসানের সাথে আপনার কথাবার্তা হয়েছে? মানে এখন কি যোগাযোগ করছেন যে মানে আমি তো সুযোগ পাচ্ছি না? অনেকে তো অনেকের সাথে যোগাযোগ করে। না, সাকিব ভাইয়ের সাথে এইভাবে আমার যোগাযোগ হয় না। এই যে বললেন যে কমিউনিকেশন গ্যাপ, তো এই জিনিসটাই আসলে হয় আমার মাঝে। এত এরকমভাবে যোগাযোগ করা, ফোন দেওয়া, আমার মানে সাহস এগুলো না আর কি। এগুলো এত বড় মাপের প্লেয়ার কি না কি, কে কি মনে করে, আসলে ওই কমিউনিকেশনটা আসলে আমি পারতপক্ষে করি না। তো এখন হচ্ছে না আপাতত। আপনি তামিম ইকবালের সাথেও খেলেছেন ন্যাশনাল টিমে, যদি ভুল না করে থাকি। এত বড় বড় প্লেয়ারের সাথে খেলা ন্যাশনাল টিম, সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের জার্সিতে আপনি খেলেছেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি 5টা হোক 6টা হোক ম্যাচ খেলেছেন। মানে ওই সময়টার মধ্যে আর এই সময়টার মধ্যে আসলে পার্থক্যটা কি, যখন আপনি অনেক লাইমলাইটে ছিলেন আর এখন আসলে একদমই ফোকাসের বাইরে? এটা বলতে গেলে এটা একটা বিস্তর আলোচনা। তো আমি শর্টকাটে যদি বলতে চাই যে হ্যাঁ, তখন আসলে এটাই বাস্তবতা, দুধের মাছির অভাব ছিল না। এখন আসলে মনে করেন রাস্তায় বেরোলে কোনো রিক্সাওয়ালাও যদি চিনে, আমি ওনাদেরকে ছোট করতেছি না, বাট অ্যাজ এ নলেজ তো ওনাদের স্বাভাবিকভাবে, ওনারা আমজনতা, ওনারা আমার সাথে কথা বলে আমি খুবই খুশি হই, কিন্তু শেষে কয়েকটা উপদেশ দেয়, তো এগুলো আসলে হজম করতে হয় সবার কাছ থেকেই। মানে এই জিনিসটাই আসলে হচ্ছে। কি উপদেশ দেয়? পরিশ্রম করেন। না ভাই, আপনি তো হারায় গেলেন ভাই, আপনি তো অনেক ভালো খেলছিলেন, এই সেই। অবশ্য আমার একটা ব্লেসিং ব্যাপারটা কি ভাই, আমি একটু অ্যাড করি যে মানে আমার কাছে মনে হয় যেগুলো দেখি, মানে আপনার নিয়ে মানুষের প্রত্যাশা ছিল, এবং আপনার মানুষ ভালোবাসতো, এবং আপনি যে আসছেন ন্যাশনাল টিমে, ওই ভালোবাসার জায়গাতে মানুষ একটা হাইপ উঠাইছিল যে ভাই আমরা মুনিমকে জাতীয় দলে চাই, ন্যাশনাল টিমে চাই। এবং আলটিমেটলি আপনি সুযোগ কম পাইছেন, বাট আলটিমেটলি মানে আপনার লাকটাও খারাপ যে আপনারা ডেলিভার করতে পারেন, এটা আপনি স্বীকারও করেন সব জায়গায় যে আপনি ডেলিভার করতে পারেন। বাট ওই জায়গা পরবর্তীতে সুযোগটা আপনার পাওয়ার কথা ছিল, সেটা হয়তো আপনি পান নাই। হ্যাঁ, না আমার জিনিসটা হচ্ছে কি, আমার যে আমি একই সাথে ওই সিচুয়েশনটায় আমার একটা ভালো লাগাও কাজ করে যে না, এরকম মানুষজন আমাকে চিনতেছে, তারা এত সারাদিন পরিশ্রম করতেছে, এরপরেও মানে আমাকে তারা মনে রাখছে, এতদিনে তো চেহারা ভুলে যাওয়ার কথা। তো এই জিনিসটা একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, রেসপেক্ট কাজ করে অনেক। আমিও সুন্দরভাবেই ডেলিভার করি সবার সাথেই, বাট ব্যাক অফ দ্য মাইন্ড কিছুটা খারাপ লাগাও কাজ করে যে না, হ্যাঁ আমি তো এই জায়গাটা আসলে আমি বিলং করি না এইভাবে। আমার আসলে আরও অনেক কিছু দেওয়ার ছিল, আমার যে ট্যালেন্ট ছিল। আমার ডিজে ব্র্যাভো আমার প্রশংসা করছে যে ম্যান, আমি যখন 40 রান 50 রান করে আউট হয়ে যাইতেছিলাম বিপিএলে 50-60 রান করে, তখন বলতেছিল ম্যান তোমার যে ক্যালিবার আছে, আমি যা দেখলাম তোমার আরও অনেক কিছু ডেলিভার করা আছে, বাট তুমি তোমার মিস ইউজ করতেছো তোমার ট্যালেন্টের, তুমি আরও চিন্তা করো। তো এই জিনিসটা তো আমি, উনি একটা এখন আইপিএল ফ্র্যাঞ্চাইজির উনি মেন্টর থাকেন, কোচ থাকেন, তো এই জিনিসটা যখন ওনার কাছ থেকে পাই, তখন স্বাভাবিকভাবে আমার চিন্তা করলে একটা অন্যরকম ভালো লাগাও কাজ করে, আবার হতাশাও কাজ করে। হতাশাটাই মনে হয় বেশি। অবশ্যই। এখন মুনিম ভাই, আপনারা নিজেরা আসলে কই দেখেন? আপনি মানে ব্যাপার হচ্ছে যে বাস্তবতা যেরকম আর কি, যে আপনি এনসিএলও খেলতে পারতেছেন না, অন্যান্য বিপিএলও এখনো নিশ্চিত না যে আপনি আসলে টিম পাবেন কি পাবেন, এটা আপনিও খুব ভালোভাবে জানেন। বাট আপনি লাস্ট টাইম যে কটা ম্যাচে খেলেছেন, হয়তো আপনার প্রত্যাশা মতো হয়নি, বা শুরু অনুযায়ী হয়তো প্রথম ম্যাচে বা সেকেন্ড ম্যাচে 50 করেছেন। সো এখন আপনি আসলে নিজের ক্যারিয়ারটাকে কোথায় দেখেন, বা আপনার প্ল্যান কি? দেখেন, আমি মানে ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কলি যদি আমি কথা বলতে চাই, তাহলে আমি আরও ওয়েট করতেছি ভালো কিছু করার জন্য। কারণ আমার কাছে ইন্সপিরেশন লাগে হচ্ছে যে অস্ট্রেলিয়ান প্লেয়াররা, ইন্ডিয়ান প্লেয়াররা, সূর্যা কুমার যাদব 31 বছর বয়সে ডেবিউ করছে, 30-31 বছর বয়সে নাম্বার 1 ব্যাটসম্যান হয়েছে।
এরপরে অস্ট্রেলিয়ান প্লেয়াররা অনেকেই আছে 30-এর পরে ডেবিউ করে, এবং আপনি যদি দেখেন যে ওয়ার্ল্ডের বড় বড় প্লেয়ারদের যদি মানে পিক টাইম, সেটা কিন্তু 30-এর পরেই থাকে ম্যাক্সিমামের। সাঙ্গাকারা বলেন, জয়বর্ধনে বলেন, টেন্ডুলকার বলেন, সবার। টেন্ডুলকার তো ছোট থেকেই ছিল, বাট পিক টাইম কিন্তু শুরু হয় 30-এর পরে। তো যেহেতু আমার এখনও 30-এর কোঠায় আসে নাই বয়স, আরও সামনে অনেক সময় আছে, তো হোয়াই নট আমি আমার নিজের মনেও তো একটা ইচ্ছা জাগে যে আমি আবার ন্যাশনাল টিমের জার্সিটা গায়ে দিই। তো সেটা তো একটা অন্যরকম ফিলিংস, এবং এটা দীর্ঘদিন ধরে গায়ে চাপায় রাখি। তো এই জিনিসটার জন্যই আমি আবার চেষ্টা করে কেমন যাচ্ছি। লাগে ভাই? মানে আমি মনে করেন যে আমরা তো মানে অতটুকু যাইও না, আমরা যখন মাঠে ন্যাশনাল অ্যান্থম শুনি তখনই মনে করেন যে গুজবাম দেয়, গায়ের লোম দাঁড়ায় যায়, যে মানে আপনি যদি একটু বলতেন যে ন্যাশনাল টিমের ভাই, জার্সি গায়ে যেন বাংলাদেশ জার্সি গায়ে জড়ালে মানে পড়লে কেমন ফিলিংস হয়, মানে ওটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যারা দেশকে অ্যাকচুয়ালি ভালোবাসে, দেশের মঙ্গল চায় এবং দেশকে ভিতর থেকে ধারণ করে, তাদের জন্য জিনিসটা টোটালি ডিফারেন্ট। আমি যখন ন্যাশনাল অ্যান্থেমের জন্য দাঁড়াইছি, আমার মানে আমি জানি না ওইরকম মোমেন্ট আমার লাইফে কখনোই আসে নাই। আনবিলিভেবল একটা মোমেন্ট ছিল, মানে আপনাকে মানে এটা কোনো ভাষা নাই যে এটা প্রকাশ করার মতো। আমি আই হোপ এখন যারা রেগুলার ন্যাশনাল টিমে ম্যাচ খেলতেছে তাদের জন্য হয়তো এটা মানে পানিবাদ হয়েছে, বাট আমি যখন প্রথম যারা ডেবিউ করে তাদের জন্য এটা অবশ্যই একটা খুবই ওয়ান্ডারফুল মোমেন্ট, অ্যামেজিং মোমেন্ট। বলতেছিলেন আসলে মানুষের কথা বললেন, ওদের সাথে অনেক প্লেয়ারের সাথে খেলেছেন আসলে, হুম। ওই যে প্লেয়ারদের সাথে খেলা ওই সময় আর এখন দলের বাইরে থাকা, এখনকার সিচুয়েশনটা আসলে কিরকম? প্লেয়ারদের সাথে কথাবার্তা হয় যাদের সাথে না, খেলেছেন? এখন মোটামুটি আসলে আমি বলতে গেলে আইসোলেটেড, নিজেকে আইসোলেট করে রাখছি, যে আমি উপরওয়ালার উপরে ছেড়ে দিচ্ছি। আর যদি মানে কর্মকর্তা যারা আছেন, সিলেক্টর যারা আছেন, ওরা যদি পিক করে, ওরা যদি আমার সাথে বলে যে হ্যাঁ মনিম তুই এনসিএলে আছিস বা তুই অমুক লিগে আছিস, তাহলে ইটস ওকে। বাট আমি নিজে থেকে আসলে নিজের বর্তমানে একটু আইসোলেটই আর কি বলতে গেলে। বাট আমি আমার মনের খুশিতে আমি প্র্যাকটিস করতেছি, সবসময় হ্যাপি থাকার ট্রাই করতেছি, এবং আমি সেটা অ্যাপ্লাই করতেছি এবং আমি ফলাফলও পাচ্ছি। আমার এত ডিপ্রেশন দুশ্চিন্তা আসতেছে না, সত্যি কথা। কারণ হচ্ছে যে রিজিকের মালিক আল্লাহ, তো তার উপরে তো আর কিছু নাই। আমার হাতে শুধু চেষ্টাটাই আছে, আর ওনার হাতে বাকি সব। তো এটাই আমি মনে প্রাণে বিশ্বাস করি, ধারণ করি, দ্যাটস ওয়াই আমি ওইভাবে আগেইতেছি। মুনিম ভাই বলছিলেন যে আপনার কাছে শুধু চেষ্টাটাই আছে আসলে। আমি বারবার বলতেছি যে এটা আসলে একটা প্লেয়ারের জন্য কতটা কঠিন, মানে এটা তো আপনি ফিল করতে পারতেছেন। মানে এমন কি কোনো সিগন্যাল আপনি মানে পেয়েছেন যে আসলে আপনি যদি ভালো প্র্যাকটিস করেন, পরিশ্রম করেন, তাহলে আপনি অন্তত ম্যাচ খেলার সুযোগ পাবেন কোথাও? না ভাই, এটা আসলে এরকম কোনো এখনো পাই নাই। ধরেন মরুভূমির মাঝখানে হাঁটতেছি, হ্যাঁ, কোন দিকে যাব আমার কাছে কম্পাসও নাই, বুঝতেছি আপনি না। ফিলোসফি স্টুডেন্ট নাকি? ফিলোসফি স্টুডেন্ট না, বাট কিছু কিছু জিনিস মানে প্রাকৃতিকভাবে শিক্ষা আমার আছে মাথার মধ্যে। তো আমি যেদিকে যাব একটা না একটা রাস্তা বের হবে, ওইভাবেই আগাইতেছি, উপরের উপরে ভরসা করা। এটাই বাস্তব কিছু। এটাই বাস্তব। মুনিম ভাই, তামিম ইকবাল, সাকিব আল হাসান অনেকের সাথেই তো আপনার খেলা হয়েছে আসলে। আপনি বলছিলেন যে কমিউনিকেশনটা গ্যাপ আছে, সাকিবের সাথে আপনার কথা হয়নি। তামিম ইকবাল বা অন্য কোনো ক্রিকেটারের সাথে কথা বা যোগাযোগ কি আপনি করেছিলেন যে আসলে আমি তো ম্যাচ খেলার এই সুযোগ পাচ্ছি না? না, অবশ্যই না, আমি কারোর সাথে যোগাযোগ করিনি। হ্যাঁ, মাঝে মাঝে আমার যে এলাকার বড় ভাই, যাকে দেখে আমি খেলা শিখছি, বড় হয়েছি, মুসা ভাই, মুসাদ্দেক সৈকত, ওনার সাথে মাঝে মাঝে ডিসকাস করি, এই আর কি। তাও টুকটাক, কালে ভদ্রে, তো এত রেগুলার না, এই আর কি। আর কারোর সাথে কথাবার্তা হয় না। ময়মনসিংহের ক্রিকেট নিয়ে আসলে আপনি কথাবার্তা বলেছেন, স্ট্যাটাস দেখছিলাম একটা। ময়মনসিংহ থেকে তো অনেক ক্রিকেটার, রিয়াদ ভাই আছেন, মোসাদ্দেক ভাই আছেন, এবং আপনারাও খেলেছেন ন্যাশনাল টিমে। ক্রিকেটের মানে উঠে আসার প্রক্রিয়াটা কেমন, মানে মানটা কেমন? ভাই আমি যদি বলি, ময়মনসিংহে প্রচুর পরিমাণে ট্যালেন্টেড ছেলেপেলে আছে, বাট আমার মনে হয় যে সবচেয়ে বেশি অবহেলিত ময়মনসিংহ। কারণ একটা ডিভিশন কখনো এরকম হতে পারে না। এটা খুবই হতাশাজনক, দুঃখজনক, টু বি অনেস্ট যদি মানে বলতে চাই আর কি। ময়মনসিংহের অনেক বড় বড় মানুষ আছে, অনেক শিল্পপতি আছেন, ওনারা কখনো এভাবে চিন্তাই করেন না যে এইভাবেও ডেভেলপ করা যায়, এইভাবেও মানুষের মন পাওয়া যায়। তো আমি আশা করবো সামনে হইতে পারে। এখন ওই যে ময়মনসিংহ এনসিএল টিম দিছে,
তো আশা করব নেক্সট টাইম এগুলা নিয়ে মানুষ কথাবার্তা বলবে, মানুষের আরও আগ্রহ বাড়বে। আমার ময়মনসিংহ আমাকে যতই মানে দুঃখ দেখ, যতই কষ্ট দেখ, বাট একটা নারীর টান কিন্তু আলাদা জিনিস। তো সেই টানে আমি সবসময় মানে ওই অঞ্চলের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, এটা সবাই বাংলাদেশের যে যেখানে থাকে সবাই তার নিজ নিজ জেলা বিভাগ ওই সফটনেসটা মানুষের মধ্যে কাজ করে। তো আমিও তার ব্যতিক্রম না। আমি সবসময় চাই যে আমার ভাই ব্রাদার যারা আছে ওরা খুবই কষ্ট করে, তো ওরা আপগ্রেড হোক, ওরা ভালো জায়গায় সুযোগ পাক, ওরা কোয়ালিটি ম্যাচ পাক, উইকেট পাক, ফ্যাসিলিটিস পাক। হ্যাঁ, ক্রিকেট খেললে আশেপাশের এনভায়রনমেন্টটাও তাদের চেঞ্জ হয়ে যাক। যেমন ধরেন খেলাধুলা করলে কি হয়, আমরা ফোন কম টিপি যখন মাঠে থাকি, আমাদের ধরেন বাজে অভ্যাস যেগুলো থাকে এগুলো থাকে না। তো মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ফুটবল, ক্রিকেট, হকি যাই বলেন, ময়মনসিংহ একটা অনেক বড় নাম ছিল, তো এখন সেটা একদম মানে অস্তমিত অবস্থায় আছে। তো এখনও আমরা জাগাইতে পারি, সো এই কারণেই মাঝে মাঝে ফিল হয়। এমন না যে ময়মনসিংহ থেকে আমি অনেক কিছু পাইছি, হ্যাঁ আমার উঠে আসাটা ময়মনসিংহ থেকে। আমি ময়মনসিংহের কিছু কিছু মানুষের প্রতি চিরকৃতজ্ঞ। তো এরপরেও ওই সফটনেসটা থেকে আমি সবসময় চাই যে ওরা ভালো করুক। একদম লাস্ট প্রশ্ন মনিম ভাইয়া, মানে মানুষের একটা প্রতিজ্ঞা থাকে বা ইচ্ছা, একটা গোল থাকে যে আপনি প্র্যাকটিস করতেছেন এক জায়গায়, কষ্ট করতেছেন, তো আপনার 1-2 বছর পর একটা গোল আছে বা সামনে একটা গোল আছে, একদম শেষ, মানে আপনার গোলটা কি? আমার গোল হচ্ছে বর্তমানে, টু বি অনেস্ট ফ্র্যাঙ্কলি যদি বলতে চাই, আমি বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলা যেখানেই পারি, টুকটাক যেগুলোই পারি। আর হচ্ছে যে সামনে বিপিএলটা তো আনসার্টেন, জানি না কি হয়। প্রিমিয়ার লিগ যেটা আছে সেটা যদি আমি খেলতে পারি, সেখানে যাতে শুরু থেকে আমি সুযোগ পাই এবং আমি ভালো একটা স্কোর করি, আমি আমার তরফ থেকে যাতে কোনো ল্যাকিংস না রাখি আর কি, এইটাই, আর কিছুই না। আমার গোল নেক্সট প্রিমিয়ার লিগ। আর বিপিএল নিয়েও আমি কাজ করতেছি যদি হয়, কারণ আমি লাস্ট বিপিএল এমন না যে খুব খারাপ খেলছি, লাস্ট প্রিমিয়ার লিগও খারাপ খেলছি। এনসিএলটা আমার নিজের ডিভিশন নাই, লাস্ট কিছু জিনিস ছিল, তো এই কারণে হয় নাই। বাট আমি আশা করতেছি এরপরেও যে বিপিএলে যদি সুযোগ আসে ভালো করতে পারবো ইনশাল্লাহ। মুনিম আশা নিয়ে বাঁচতেছেন এবং অনেক আশার কথা তিনি শোনালেন, অনেক প্রত্যাশা এবং অনেক আক্ষেপের গল্প আসলে তিনি শুনিয়েছেন। আসলে আক্ষেপ, প্রত্যাশা, হতাশা এইসব নিয়ে আমাদের জীবন এবং এইসব নিয়ে আমাদের চলতে হয়। বিডি ক্রিক টাইমের চিটচ্যাটের এই এপিসোড ছিল এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো অতিথি নিয়ে আবার আপনাদের সাথে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত বিডি ক্রিক টাইমের সাথেই থাকুন।